नमस्कार बंधुरा आमी रत्ना रत्नास खिचड़ीते आपनादेर सुस्वागतम। आज के आबार चले एसेछि आपनादेर काछे आमादेर पश्चिमबंगके निये। देखा जाक एई षष्ठ दफा भोटेर आगे पश्चिमबंगेर राज्य राजनीतिते की सब चलछे, की जे चलछे से कथा बोलबार आगे सबार आगे आपनादेर काछे एकटा अनुरोध, प्लिज चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन। एबार आसि प्रथम पॉइंटटाके निये। प्रथम पॉइंट निये एसेछि आमादेर देबके निये। चलुन आमी किछुदिन आगे एक भिडियो करेছিলাম देबेर ব্যাপারে। आमादेर घाटालेर सांसदेर प्रार्थी से आगेও জিতেছিল, এবারও কি হবে জানি না। দেখা যাক ষষ্ঠ দফা ভোটের আগে কি ঘটনা তার জীবনে আমরা জানতে পাচ্ছি। আজকে একটা বোমা ফাটিয়েছে। কে বোমাটা ফাটিয়েছে? শুভেন্দু অধিকারী। তার এক্স হ্যান্ডেল থেকে টুইটার থেকে সে বোমাটা ফাটিয়েছে। তা বোমাটা কি সে বিষয়ে প্রথমে আমরা কথা বলি। দেবের তো একদম মানে কি বলবো, ফেটে গেল কালিরামের ঢোলের মতো অবস্থা হয়েছে। তা বোমাটা কি? বোমাটা হচ্ছে দেব গরু চুরির টাকা খেয়েছে, তা প্রমাণ দেখিয়ে দিয়েছে। যখন প্রথমে দেব কাচুমাচু মুখে বেশ স্মার্টলি বলবার চেষ্টা করছে যে না না আমি তো এনামুল হককে চিনি না। প্রশ্ন হচ্ছে এনামুল হক কে? এনামুল হক হচ্ছে সেই আরণ্যক কোম্পানিটার মালিক যে কিনা গরু চুরির দায় ধৃত। এইবার এই এনামুল হকের কাছ থেকে কত টাকা খেয়েছে? 2 দফায় 50 লক্ষ টাকা, মানে 25 লক্ষ করে দুইবার টাকা খেয়েছে দেব, এবং অনেক দামি দামি গিফটও নিয়েছে বলে দেখা যাচ্ছে। প্রমাণপত্র দিয়ে দিয়েছে সবার সামনে খোলা ওপেন। এই দেখে দেবের তো মাথা খারাপ হয়ে গেছে। বলছে একটা ডায়েরির পাতায় লেখা রয়েছে দেব, তা দেব তো যে কেউ হতে পারে। দেব বলতে কি সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গে কি আমি একা আছি নাকি? বুঝুন ঠেলা। এরপর বলছে যে না না আমি এনামুল হককে চিনি না, আমি কোনো টাকা নিইনি। কিন্তু এবিপি আনন্দের কাছে যখন তিনি তার সাক্ষাৎকার দিচ্ছে তখন কি বলছে? তখন বলছে আচ্ছা বলতে পারেন ইডি আর সিবিআই এর কাছে যে গোপন তথ্য ছিল এই গরু চুরি মামলায়, সেই সব গোপন তথ্য কি করে শুভেন্দু অধিকারীর হাতে যায়, হিরণময়ের হাতে যায়? ভাবুন তাহলে ব্যাপারটা কি? সে তো প্রকারান্তরে স্বীকার করে নিল যে হ্যাঁ ভাই আমি টাকা খেয়েছিলাম, তার টাকা খেয়েছিল বলে তো স্বীকার হলো, এবং বলছে অরণ্যক কোম্পানি থেকে আমি টাকা নিয়েছিলাম 50 লক্ষ টাকা, তবে তা আমি ফেরত দিয়ে দিয়েছি, 7-8 মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি। কুণাল ঘোষের স্টাইল বাজবার জন্য যেমন কুণাল ঘোষ বলেছিল সেই রকমই দেবও বলছে টাকা নিয়েছি ঠিক কথা, তবে টাকা কিন্তু আমি ফেরত দিয়েছি। আর আমি কিন্তু এনামুল হককে চিনি না, আমি আরণ্যক কোম্পানি থেকে টাকা নিয়েছি। বুঝতে পারছেন? যাই হোক, দেবের অভিনয়টা কিন্তু ভালো মতো হলো না। যতই সে স্মার্ট দেখানোর অভিনয় করে থাকুক, অভিনয়টা বেজায় কাঁচা। আর দেবের ঢোলটাও ওই কালিরামের ঢোলের মতো ফটাস করে ফেটে গেল। এরপর চলে আসি আমাদের দিদিকে নিয়ে। দিদি মানে মমতা দি, আমাদের মুখ্যমন্ত্রী, ভয়ের চোটে নানান রকম অ্যাকশান নিচ্ছে। কীরকম অ্যাকশান? চলুন দেখা যাক রাজ্যে কী কী অ্যাকশান দিদি নিচ্ছে। রাজ্যে আমরা দেখতে পেয়েছি যে শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড পড়েছে, তাও আবার তার অনুপস্থিতিতে। আমরা কি জানি রেড করতে গেলে একটা ভিডিও করতে হয়। উনি একজন নামি দামি ব্যক্তি, সাধারণ মানুষ নয় তিনি। তার বাড়িতে রেড হচ্ছে, ভিডিও করছে না, তার অনুপস্থিতিতে হচ্ছে, কোনো রকম দেখাচ্ছে না ডকুমেন্টস যে তার পারমিশন আছে এই রেড করার। তাহলে কি করে হবে? প্রথমে তো তাকে কোর্টের অর্ডার দেখাতে হবে যে আমার পারমিশন আছে রেড করা, তা কিন্তু দেখাতে পারেনি। রেড করলো, রেড করে হাতে কি লাগলো? তৃণমূলের যখন সাংসদদের বাড়িতে রেড হয়েছিল তখন হাতে লেগেছিল 50 কোটি টাকা। শুভেন্দু অধিকারীর বাড়িতে যখন রেড করলো তখন হাতে 50 পয়সা লেগেছে কিনা সন্দেহ। আমাদের অমিত শাহ বলে দিল কি? অমিত শাহ বলছে দিদি যত বেশি জ্বালাবে শুভেন্দু অধিকারীকে তত কিন্তু শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎটা আরও পাকাপাকিভাবে ভালো হয়ে যাবে। তাহলে শুভেন্দু অধিকারীর মাথায় অমিত শাহের হাত আছে। এরপর চলে যাই, দিদি শুধু শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে ক্ষান্ত দেননি। এরপর উনি রেড করেছেন হিরণময়ের প্রাইভেট সেক্রেটারির বাড়িতে। প্রাইভেট সেক্রেটারির নাম হচ্ছে তমগ্ন দে। তমগ্ন দের বাড়িতে রেড করে বসলেন। রেডের সময় বাড়িতে ওনার বৃদ্ধা মা ছিল। রেড করবার সময় হচ্ছে রাত 3টি। একই রকমভাবে কোনো রকম কোর্ট অর্ডার নেই, কোনো রকম পারমিশন নেই, রেড করেছেন। এই নিয়ে ডক্টর হিরণময় অনেক বাধা দিয়েছেন, অনেক বচসা হয়েছে,
পুলিশ কর্মীর সঙ্গে। যাই হোক, কিন্তু এই যে রেড, একের পর এক বিজেপি কর্মীদের বাড়িতে রেড হচ্ছে, এর পিছনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তৃণমূল কর্তৃক হাত আছে। এবং কেন এই কাজগুলো করাচ্ছে? স্বাভাবিক, আপনারা সবাই বুঝতে পারছেন কেন করাচ্ছে। কারণ দিদি ভয় পেয়েছে, হারবার ভয়, ভীষণ ভয়, গদি ছাড়ার ভয়। গদিটা বুঝি এই গেল সেই গেল এমন অবস্থা। এরপর দেখতে পাচ্ছি আমরা রাজ্য পুলিশের একটা খবর। রাজ্য পুলিশের একটা খবর, যদিও ভিডিওটা ফেসবুকে এসছে, তা আমরা দেখতে পাচ্ছি সেখানে একজন এএসআই এর কথা, একজন মহিলা এএসআই। উনি জানাচ্ছেন উনি উচ্চপদস্থ ওনার যে উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বেড শেয়ার করতে পারছেন না বলে তাকে লাগাতার ভোটের ডিউটি দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে দূরে তাকে ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। তা সিউড়িতে ভোটের ডিউটি বারবার লাগাতার একবার এখানে একবার ওখানে দিচ্ছে বলে ভদ্রমহিলা খুব কাঁদছেন। ওনার হাজব্যান্ডও পুলিশের চাকরি করেন, ওনারও টাকা পয়সা দিয়ে ভোটের ডিউটি কম করতে পারছেন না বলে ওনাকেও লাগাতার ভোটের ডিউটি করছে। 9 বছর 11 বছরের 2টি বাচ্চা মেয়ে বাড়িতে, মা ক্যান্সার পেশেন্ট। তাহলে ভাবুন তো রাজ্য পুলিশের অবস্থাটা কি চলছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, রাজ্য পুলিশেও কেনাবেচা হচ্ছে ডিউটি পয়সা দিয়ে। কোথায় আপনি ঘোটালাটা কম দেখবেন? চারিদিকে ঘোটালা। আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা কন্ডিশন ফেস করছে বর্তমানে যে আপনি যেখানে যাবেন সেখানেই অরাজকতা। পুলিশের মধ্যে দেখুন নিজেদেরকে নিজেরাই কাটছে, নিজেদেরকে নিজেরাই খাচ্ছে, সেখানেও ঘুষ খাচ্ছে, সেখানেও উচ্চপদস্থ কর্মী নিম্নপদস্থ কর্মীদের, নিচু পদের কর্মীদের কাছ থেকে টাকা খাচ্ছে। এই ব্যাপারগুলো আরও দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেশটা কোথায় গেছে, পশ্চিমবঙ্গের কি অবস্থা হয়েছে। এবার একটু বদল আনা সত্যি আমাদের দরকার। আমরা বদল এনেছিলাম, তৃণমূলকে এনেছিলাম, এবার বদল এনে মনে হয় বিজেপিকে একটা চান্স দেওয়া যেতে পারে। দেখা যাক বিজেপি এসে আমাদের কি ভালো করে। আরেকটা খবর নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তৃণমূল আমলে করা যত ওবিসি সার্টিফিকেট আছে সব বাতিল করে দিয়েছে। এবং কেন বাতিল হয়েছে? এর মধ্যে আমাদের মুসলমান জনজাতিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা এই খবরটাতে দেখা যাচ্ছে, বলা হচ্ছে 5 লক্ষ সার্টিফিকেট। 5 লক্ষর জায়গায় আজকে শোনা যাচ্ছে 5 লক্ষটা বেড়ে 10 লক্ষ হতে পারে। এবং মুসলিম জনজাতিকে এর মধ্যে সুবিধা দেওয়া হয়েছে অহেতুকভাবে। যাদের ক্ষমতা আছে তাদের তো এই সুবিধার প্রয়োজন নেই, যাদের ক্ষমতা নেই, যারা সত্যি ওবিসি ক্যান্ডিডেট, তারা কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে না। আর যাদের ক্ষমতা আছে তারাই এই সুযোগ সুবিধা পাচ্ছে। তবে এই ক্ষেত্রে বলা হয়েছে কোর্ট থেকে, হাইকোর্ট থেকে বলা হয়েছে যারা অলরেডি এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়ে গেছেন তাদের চাকরি যাওয়ার ভয় নেই। যারা এখনও চাকরি পাননি বা ওবিসি সার্টিফিকেটটা এরপর থেকে আর কোনো জায়গায় গ্রহণযোগ্য হবে না। এরপর নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হবে। তাহলে ব্যাপারটা কি? এই নিয়ে যখন আমাদের মুখ্যমন্ত্রী যখন জানতে পারলেন ব্যাপারটা, তখন উনি বলছেন মানছি না, মানবো না। আরে মজা নাকি? হাইকোর্টকে অবমাননার দায় কেন হাইকোর্ট নিচ্ছে না বলতে পারেন? দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী হাইকোর্টকে অবহেলা করছে, অবমাননা করছে। হাইকোর্টের রায় মানছি না, মানবো না। ওনার হতে পারে রায়টা সম্বন্ধে ওনার কোনো বক্তব্য থাকতে পারে, তবে ওপেন জনসভায় দাঁড়িয়ে উনি এরম ধরনের কথা বলতে পারেন? এতে দেশের যে আইনি ব্যবস্থা সেটা তো পুরো ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী যদি আইনটাকে না মানেন, তার বিচারটাকে, জাজের বিচারকে না মানেন, জাজকে সম্বোধন করে এক ব্যক্তি বলে, যে ব্যক্তি তো এখন জাজ পদে আছে, তাই তো সে এই রায় দিয়েছেন। সেই জাজ পদটাকে রেসপেক্ট করে তো বলা উচিত, ঠিক আছে আমি ওনার সঙ্গে চিঠিপত্র দেবো, ওনার সঙ্গে বাতচিত করে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, দেখছি কিছু করা যায়, কতদূর কী করা যায়। হ্যাঁ, এটা হতে পারে। কিন্তু উনি কি বলছেন? ওপেন মঞ্চে দাঁড়িয়ে বলছেন মানছি না, মানবো না, জাজের রায় নয়, ব্যক্তির রায় মানবো না। উনি হাইকোর্টের রায় আগেও দেখেছি, এসএসসি যখন ওই ঘোটালা হলো সেই সময়ও মানেননি। আবার ওবিসি সার্টিফিকেটের ঘোটালা পশ্চিমবঙ্গে হয়ে গেল। তাহলে ব্যাপারটা বুঝুন একবার, কি চলছে চারিদিকে অরাজকতা। যেখানে আপনি দেখবেন, যেখানে আপনি হাত দেবেন সেখানেই অরাজকতা, সেখানেই কিছু না কিছু একটা ঘোটালা পাকিয়ে রেখেছে এই তৃণমূল। এবার চলে যাই আমাদের এই মুখ্যমন্ত্রীকে যখন অভিজিৎ গাঙ্গুলি কটূক্তি করলো। অ্যাকচুয়ালি কটূক্তি কিন্তু উনি করেননি। রাজ্যের নির্বাচন কমিশন যেন একচোখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাজ্যের নয়, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন হয়।
তবে এরা একচোখী মার মতো কাজ করছে। যেমন দেখা যাচ্ছে যে যখনই বিজেপি সাংসদরা কোনো রকম বেফাস কথা বলছে বা কিছু করছে, তখনই স্টেপ নেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা 24 ঘন্টার জন্য প্রচার করতে পারবে না, এরকম ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু তৃণমূল সাংসদরা যখন এর চেয়েও গুরুতর কোনো অন্যায় করছে, তখন কিন্তু তারা বেমালুম পার পেয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বলুন তো? এরকম কমিশন এরকম ধরনের কেন করবে? কমিশনের উচিত দুই পক্ষের সমানভাবে বিচার করা। আমি কয়েকটা জায়গায় শুনেছিলাম, কয়েকটা ভিডিওতে আমি দেখেছিলাম যে বলা হচ্ছে যে হয়তো বিজেপি প্রার্থীরা কমপ্লেন করছে না কমিশনের কাছে, যদি করতো তবে উনি কমিশন থেকে স্টেপ নেওয়া হতো, কিন্তু তা নয়। কমিশনকে বিজেপি প্রার্থীরা, তৃণমূল সাংসদরা যখনই বেফাস কিছু বলছে, যেমন আমরা এক এমএলএর কথা জানি, ভাগীরথী নদীর জলে কেটে ভাসিয়ে দেওয়া হিন্দুদের, এমন একটা কথা উনি বলে বেমালুম পার পেয়ে গেল। আর আমাদের অভিজিৎ গাঙ্গুলি কি কথা বলেছিল? অভিজিৎ গাঙ্গুলি শুধু বলেছিল কি যে আপনার রেট কত ম্যাডাম, মুখ্যমন্ত্রীকে বলেছিল, কিন্তু কথাটা কিন্তু ডাইরেক্ট এখান থেকে শুরু হয়নি, কথাটা শুরু হয়েছে আগের থেকে, কথাটা শুরু হয়েছে অন্য কথার সঙ্গে রিলেট হয়ে। তা এই রিলেটটাকে তো কমিশনের দেখা উচিত, বোঝা উচিত। রেখা পাত্র একজন গরিব ঘরের মেয়ে, সে মুখে ফেসিয়াল করে না, তার সেরম ধরনের সাজ প্রসাধন নেই, তাই জন্য তাকে 2000 টাকা রেট বেঁধে দিয়েছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো যখন রেট বেঁধে দিল, তাহলে আপনার রেটটা কত হবে? আপনি 10 লাখ টাকায় বিক্রি হন, এরম ধরনের কথা বলেছে। 10 লাখ টাকা মানে ঘুষ দিয়ে কাজ করেন, এইভাবে বলেছে। যাই হোক, যদিও বা মানছি হ্যাঁ অন্যায় হয়েছে, অভিজিৎ গাঙ্গুলি অন্যায় বলেছে, তা বলে তাকে তিরস্কার করার অধিকার কিন্তু কমিশনের নেই। তাকে শাস্তি দেওয়ার অধিকার আছে, কিন্তু তিরস্কার করেছে। তার যে লেটারটা এসছে সেখানে দেখা গেছে যে নির্বাচন কমিশন অভিজিৎ গাঙ্গুলিকে তিরস্কার করেছেন, যে এরম ধরনের পরম্পরা, এরম ধরনের সংস্কৃতি আমাদের বাংলায় নেই। বাংলায় যদি এরকম ধরনের সংস্কৃতি না থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপেন মঞ্চে দাঁড়িয়ে কি করে বলে যে রেখা পাত্ররা 2000 টাকায় বিক্রি হয়েছিল? তাহলে বাংলার মেয়েদের রেট 2000 টাকা। কমিশন কি নাকে তেল দিয়ে ঘুমায়? এগুলো শোনে না? নির্বাচন কমিশন তখন কোথায় থাকে? এগুলো তো তাদের সেই সময় শোনা উচিত। এরকম একচোখা হয়ে কাজ করলে তো চলবে না। দেখা যাক, ষষ্ঠ দফার ভোটের আগে গরম হয়ে রয়েছে পুরো পশ্চিমবঙ্গ। এবার গরম পশ্চিমবঙ্গে ভোট দিয়ে কাকে জিতিয়ে নিয়ে আসে? মুক্তি কি পাবে পশ্চিমবঙ্গ এই তৃণমূল সরকারের হাত থেকে? আর বিজেপি সরকারও ভবিষ্যতে আমাদের কত ভালো করে তার দেখবার অপেক্ষায় আমি আপনি সবাই রইলাম। আজ চলি, নমস্কার।